হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই খুবই ভালো আছো। আমাদের এই লকডাউন সিচুয়েশনে ক্লাস মোটামুটি তোমরা সবাই ভালোই করছো, কারণ তোমাদের লাইক, ফলোয়ার্স এবং কমেন্টস দেখে বোঝা যাচ্ছে কি তোমরা খুব ভালো ক্লাস করছো। ওকে, তোমাদের লাইক দেখে বা ভিউজ দেখে বুঝতে পারছি ক্লাস অনেকেই ভালোই ফলো করছো। তাহলে আমরা যেগুলো ক্লাসে করানো হবে, এই ক্লাসে বা অন্য ক্লাসে যেগুলো করানো হবে সবগুলোই ভালোভাবে করার চেষ্টা করবে। ওকে, আর প্রবলেমগুলো তোমরা যেভাবে বলছো ওইভাবেই পাঠাবে হোয়াটসঅ্যাপে পাঠাতে পারো, অথবা তোমরা কল করে বলতে পারো কি কেমন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কল করেও জানতে পারো। ঠিক আছে, তাহলে এখন আমাদের যে ক্লাসটা শুরু হবে সেই ক্লাসটা তোমাদের আগের দিন যে যতটা হয়েছিল তারপর থেকে আমরা শুরু করবো। ওকে, তাহলে আমাদের আগের দিন হয়েছিল রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা, এটা আমাদের কমপ্লিট হয়ে গেছিল। তাহলে তারপর থেকে আজকে আমরা তোমাদেরকে ক্লাস নিয়ে আলোচনা করা হবে। তাহলে এখন আমাদের যেটা জানাবো সেটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে আমরা যে নতুন একটা টপিক জানবো সেটা রাদারফোর্ড যে আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা করেছিল। তাহলে রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা কেন করেছিল? ও একটা মডেল দেওয়ার জন্য, পরমাণু মডেল দেওয়ার জন্য করেছিল। তাহলে সেই মডেলটা আমরা জানবো। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলটা কেমন জানবো। তার আগে সবাই একটা কাজ করবে, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা, পাশের বেল আইকনটা ক্লিক করবে। ঠিক আছে, ঘন্টাটা জোরে করে বাজাবে আর লাইক করবে সবাই। ঠিক আছে, আর খারাপ লাগলে তো ডিসলাইক বাটন আছে, ওটাকে জোর করে প্রেস করতে পারো। তাহলে চলে আসো রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ড তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা দ্বারা আমাদেরকে বলেছে যে পরমাণু দুটি অংশ। ঠিক আছে, কি বললাম? পরমাণুর দুইটি অংশ। পরমাণুর দুইটি অংশ, একটা হচ্ছে নিউক্লিয়াস, একটা কি বললাম? পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, একটা হচ্ছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, এবং আরেকটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল। ওকে, আরেকটা কি বললাম? নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল। তাহলে পরমাণু দুইটা অংশ, একটা হচ্ছে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল। তাহলে নিউক্লিয়াসের বাইরে পরমাণু দুটো অংশ জানলাম, একটা হচ্ছে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল। ইলেকট্রনীয় অঞ্চল। ঠিক আছে, তাহলে এটা রাদারফোর্ড বলেছিল কি পরমাণু দুটো অংশ। তাহলে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস টা নিয়ে আমরা এখন আলোচনা করব। কি পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর মাঝখানে অবস্থিত ছোট্ট একটা জায়গা। পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস হচ্ছে পরমাণুর মাঝখানে অবস্থিত খুব ছোট্ট একটা জায়গা, যেখানে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান জমা থাকে। ওকে, কি বললাম? কি পরমাণু নিউক্লিয়াস হচ্ছে পরমাণু কেন্দ্রে অবস্থিত খুব ছোট্ট একটা জায়গা, যেখানে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান জমা থাকে। ওকে, পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান কোথায় জমা থাকে বললাম? এই পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াসের মধ্যে জমা থাকে। তাহলে
একটা নিউক্লিয়াসের ব্যাস কত? নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে নিউক্লিয়াসের ব্যাস তাহলে নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻⁻13 সেমি, আর যেখানে পরমাণুর ব্যাস হচ্ছে তোমার পরমাণুর ব্যাস হচ্ছে 10⁻⁸ সেমি। তাহলে দেখো এখান থেকে তোমরা বুঝতে পারছো কি পরমাণুর ব্যাস 10⁻⁸ সেমি আর নিউক্লিয়াসের ব্যাস হচ্ছে 10⁻13 সেমি। তাহলে দেখো 10⁻13 মানে ভেবে দেখো কতটা ছোট, 10⁻8 দেখো কত ছোট। তাহলে কোনটা বেশি ছোট, এটা বেশি ছোট না নিউক্লিয়াসের ব্যাস? তাহলে দেখো -13 আছে, তাহলে এটা বেশি ছোট, তাহলে নিউক্লিয়াসের ব্যাসটা খুবই ছোট, মানে নিউক্লিয়াস পরমাণুর নিউক্লিয়াসটা হচ্ছে খুবই ছোট একটা অংশ পরমাণুর সমগ্র অংশের তুলনায়। আর একটা জিনিস আমি একটু আগে বললাম কি পরমাণুর সমস্ত ভর নিউক্লিয়াসের মধ্যেই জমা থাকে। এর মানে কি নিউক্লিয়াসটা আবার পরমাণুর মধ্যে সবথেকে ছোট্ট একটা অংশ, আবার নিউক্লিয়াসের মধ্যেই পরমাণুর সমস্ত ভর জমা থাকে। এর মানে হচ্ছে এটাই কি নিউক্লিয়াসের ঘনত্ব তাহলে সবচেয়ে বেশি। ঠিক আছে, পরমাণুর মধ্যে নিউক্লিয়াসটার ঘনত্ব হচ্ছে সবচেয়ে বেশি এবং বাকি অঞ্চলটা নিউক্লিয়াস বাদে বাকি অঞ্চলটা ফাঁপা। ঠিক আছে, বা ফাঁকা বা শূন্য জায়গা যেখানে ইলেকট্রনগুলো শুধু থাকবে। পরমাণুর মধ্যে সবচেয়ে সুস্থিত অংশ হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, এই কয়েকটা কথা তোমার রাদারফোর্ড বলেছিল। ঠিক আছে, আর সে কেন বলেছিল, অ্যাকচুয়ালি ও কেন বলেছিল কি পরমাণুর সমস্ত ভর তার নিউক্লিয়াসের মধ্যে থাকে, কারণ কি ইলেকট্রনের ভর কি খুবই নগণ্য। ঠিক আছে, ইলেকট্রনের ভর হচ্ছে খুবই নগণ্য। তাহলে ও ভাবলো কি তাহলে সমস্ত ভরটা তাহলে কার জন্য আসছে, প্রোটনের জন্যই আসছে। এবার চলে আসো কি পরমাণু বাইরে ইলেকট্রন মহল সম্পর্কে কি বললো, কি রাদারফোর্ড বললো কি পরমাণুর নিউক্লিয়াসের বাইরে, নিউক্লিয়াসটা হচ্ছে ধনাত্মক আধান, তাহলে নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকবে। ঠিক আছে, আর এটা বললো যেহেতু পরমাণু সাধারণ অবস্থায় নিস্তবিত, তার জন্য বলেছিল যে পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো ধনাত্মক আধান সম্পূর্ণ প্রোটন থাকবে, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো ধনাত্মক আধান সম্পূর্ণ প্রোটন থাকবে, ঠিক আছে, প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলোই ঋণাত্মক আধান সম্পূর্ণ ইলেকট্রন থাকবে। ওকে, তাহলে রাদারফোর্ড কি বললো, রাদারফোর্ড বললো কি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যত সংখ্যক ধনাত্মক আধান সম্পূর্ণ প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলোই, নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ঠিক ততগুলোই ঋণাত্মক আধান সম্পূর্ণ কি থাকবে, ইলেকট্রন থাকবে। তাহলে কি বললাম, নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক আধান সম্পূর্ণ প্রোটন থাকবে ঠিক তত সংখ্যক কি ইলেকট্রন ঋণাত্মক আধান সম্পূর্ণ এবং সমমানের ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে আবর্তন করবে, ফলে মোট আধানটা কি হবে, মোট আধানটা শূন্য বা নিস্তবিত হবে। ঠিক আছে, তার জন্য পরমাণু সাধারণ অবস্থায় নিস্তবিত হয়। তাহলে এখানে দেখো নিউক্লিয়াস কে কেন্দ্র করে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঘোরে, ফলে ইলেকট্রনগুলোকে নিউক্লিয়াস, ইলেকট্রনের আধান যেমন মাইনাস আর নিউক্লিয়াসের আধান কি প্লাস, তাহলে প্লাস মাইনাস গুলোকে একটা কুলম্বীয় বল প্রয়োগ করে, তাহলে সেটাকে বলা হয় অভিকেন্দ্র বল। ঠিক আছে, সেটা হচ্ছে অভিকেন্দ্র বল হিসেবে কাজ করে। তাহলে বিভিন্ন কক্ষপথে ঘূর্ণায়মান ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের একটা অভিকেন্দ্র বল থাকবে বা ইলেকট্রনগুলোর একটা অভিকেন্দ্র বল থাকে, আর ইলেকট্রনগুলো যেহেতু বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তার জন্য তাদের কি একটা অপকেন্দ্র বল থাকবে। এখানে অভিকেন্দ্র বল এবং অপকেন্দ্র বলটার মান সমান হয়। ঠিক আছে, অপকেন্দ্র বলটা তোমার বাইরের দিকে কাজ করে, যেটা বাইরের দিকে কাজ করবে সেটা হচ্ছে অপকেন্দ্র বল, আর যেটা নিউক্লিয়াসের দিকে কাজ করবে সেটাকে বলা হবে অভিকেন্দ্র বল। ঠিক আছে, কেন্দ্রের দিকে যেটা কাজ করবে সেটা হচ্ছে অভিকেন্দ্র। ওকে, তাহলে এখন চলে আসবো রাদারফোর্ড যে পরমাণু মডেলটা দিয়েছে বা দিল, সেই রাদারফোর্ডের পরমাণু মডেলটা কি সম্পূর্ণ
সম্পূর্ণ সঠিক না, ঠিক আছে, এটা ত্রুটিযুক্ত আছে। তাহলে কি কি ত্রুটি, তাহলে সেটা আমরা জানবো এখন কি রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো কি কি। ওকে, রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলো এখন আমরা জানবো। ওকে, তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি, তাহলে কি কি ত্রুটি, তাহলে বিশেষ করে দুটো ত্রুটি লক্ষ্য করা যায়। সেটা বিজ্ঞানী নিলস বোর প্রথম দেখিয়েছিল। ঠিক আছে, বলছে ফার্স্ট ত্রুটি হচ্ছে নিলস বোর বলছে কি কোন একটা ধনাত্মক চার্জবাহী, ঠিক আছে, ইলেকট্রনের আধান কেমন, প্লাস ইলেকট্রন বলছে সরি নিউক্লিয়াসের আধান কেমন, নিউক্লিয়াসের আধান হচ্ছে প্লাস বা ধনাত্মক। ঠিক আছে, নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক। তাহলে নিউক্লিয়াস ধনাত্মক এবং নিউক্লিয়াসের চারদিকে কারা মুভ করছে, ঘুরছে ইলেকট্রন গুলো। ঠিক আছে, তাহলে ইলেকট্রন গুলো কেমন, মাইনাস আধান সম্পূর্ণ বা ঋণাত্মক। তাহলে ধনাত্মক আধান সম্পূর্ণ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধান সম্পূর্ণ ইলেকট্রন গুলো যে বৃত্তাকার কক্ষপথে ঘুরছে সেটা রাদারফোর্ড বললো। তো বিজ্ঞানী বোর বলছে কি কোন চার্জবাহী কণা যদি ত্বরণ নিয়ে গতিশীল হয় তাহলে সে সব সময় একটা তড়িৎচুম্বকীয় তরঙ্গ বিকিরণ করবে। ঠিক আছে, সে একটা অনবরত শক্তি বিকিরণ করতে থাকবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো যে বৃত্তাকার কক্ষপথে নিউক্লিয়াসের চারদিকে পরিভ্রমণ করছে, তার জন্য ইলেকট্রনগুলো সব সময় প্রতিনিয়ত শক্তি বিকিরণ করতে থাকছে। ফলে বিজ্ঞানী বোর বলছে কি ইলেকট্রনগুলো যদি সব সময় শক্তি বিকিরণ করতেই থাকে তাহলে কি হবে, ইলেকট্রনগুলোর শক্তি একসময় শেষ হয়ে যাবে। ফলে কি হবে, সেই ইলেকট্রনটা ক্রমহ্রাসমান ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘুরতে ঘুরতে একসময় নিউক্লিয়াসে গিয়ে পড়বে। ঠিক আছে, ক্রমহ্রাসমান, এটা ধরো নিউক্লিয়াস, তাহলে কি হবে, ক্রমহ্রাসমান ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে সে এক সময় ভাবে এটা কক্ষপথে ঘুরছিল ইলেকট্রনটা, তাহলে আস্তে আস্তে ওই ব্যাসার্ধ কমতে ও এক সময় নিউক্লিয়াসে গিয়ে পড়বে। ফলে বিজ্ঞানী বলছে তাহলে কোনো পরমাণুই সুস্থিত হবে না, কিন্তু আমরা জানি পরমাণু সুস্থিত। তাহলে রাদারফোর্ডের এটা একটা ত্রুটি। তাহলে রাদারফোর্ডের ত্রুটিটা কে বললো, বিজ্ঞানী নিলস বোর কি বললো, কি ধনাত্মক আধান সম্পূর্ণ নিউক্লিয়াসের চারদিকে যখন ঋণাত্মক আধান সম্পূর্ণ ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরবে তাহলে সে সবসময় একটা শক্তি বিকিরণ করবে। ফলে ইলেকট্রনগুলো শক্তি ক্রমশ কমতে সে এক সময় নিউক্লিয়াসের উপরে গিয়ে পড়বে। ঠিক আছে, ফলে কোনো পরমাণু সুস্থিত হবে না। তাহলে বলছে বিজ্ঞানী নিলস বোর বলছে কি পরমাণুটা তাহলে 10⁻⁸ সেকেন্ডের বেশি স্থায়ী হবে না। ঠিক আছে, এবার চলে আসো সেকেন্ড ত্রুটি। বিজ্ঞানী তাহলে সেকেন্ড ত্রুটিটা কি, দেখো সেকেন্ড ত্রুটিটা হচ্ছে কি ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো বৃত্তাকার কক্ষপথে ঘুরছে, ফলে সবসময় শক্তি বিকিরণ করছে। ফলে যে বর্ণালীটা পাওয়া যাবে সেটা নিরবিচ্ছিন্ন বর্ণালী, যেহেতু সবসময় শক্তি বিকিরণ করতে থাকবে ফলে যে বর্ণালী উৎপন্ন হবে সেটা হচ্ছে নিরবিচ্ছিন্ন বর্ণালী উৎপন্ন হওয়ার কথা বা কন্টিনিউয়াস স্পেকট্রাম পাওয়ার কথা। কিন্তু যে বর্ণালীটা পাওয়া যায়, কিন্তু অ্যাকচুয়ালি পরমাণু থেকে যে বর্ণালীটা পাওয়া যায় সেটা হচ্ছে রেখা বর্ণালী। তাহলে পরমাণু থেকে পরীক্ষার মাধ্যমে যে বর্ণালীগুলো পাওয়া যায় সেটা হচ্ছে রেখা বর্ণালী। কিন্তু রাদারফোর্ডের মত অনুসারে বা রাদারফোর্ড যেটা বলেছিল কি ধনাত্মক আধানযুক্ত নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যদি বৃত্তাকার কক্ষপথে ঘোরে তাহলে কি হবে, একটা শক্তি বিকিরণ করবে, আর শক্তি বিকিরণ করবে বা একটা তরঙ্গ বিকিরণ করবে। ফলে সব সময় শক্তি বিকিরণ করতে থাকলে ওখান থেকে আমি নিরবিচ্ছিন্ন বর্ণালী পাবো, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পাই যেটা বর্ণালী পাই পরমাণু সেটা হচ্ছে রেখা বর্ণালী। ফলে মিল পাচ্ছি না, ফলে এটাও একটা ত্রুটির মধ্যে গণ্য হয়েছে। ঠিক আছে, তাহলে এখন ডিয়ার স্টুডেন্টস আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেলটা আমরা জেনে গেলাম।
মোটামুটি করে জানলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে তোমাদের নিউটনের আবিষ্কার সম্পর্কে আমরা সামান্য আলোকপাত করব। ওকে, তাহলে চলে আসো নিউটনের আবিষ্কার। দেখো, পরমাণুর ভরের স্কেল অনুযায়ী একটা প্রোটনের ভর 1 একক এবং ইলেকট্রনের ভর, পারমাণবিক ভরের স্কেল অনুসারে একটা প্রোটনের ভর কি 1 একক এবং ইলেকট্রনের ভর খুবই নগণ্য। দেখো, এটা প্রোটনের ভর, একটা প্রোটনের ভর হচ্ছে 1 একক পারমাণবিক স্কেল অনুসারে এবং ইলেকট্রনের ভর হচ্ছে খুবই কম। ঠিক আছে, ইলেকট্রনের ভর হচ্ছে নগণ্য। দেখো, যদি পরমাণুর মধ্যে প্রোটন আর ইলেকট্রন যদি থাকে, কি বললাম, পরমাণুর মধ্যে যদি প্রোটন আর ইলেকট্রন থাকে, তাহলে কোন একটা পরমাণুর মোট ভর তাহলে প্রোটনের মোট ভরের সঙ্গে সমান হওয়া উচিত। কারণ কি, কারণ ইলেকট্রনের ভর যেহেতু খুবই নগণ্য, তাহলে কোন একটা পরমাণু ভর কার সঙ্গে সমান হওয়া উচিত, তাহলে পরমাণু ভরটা সমান হওয়া উচিত, পরমাণুর ভর কার সঙ্গে সমান হওয়া উচিত বললাম, একটা প্রোটনের ভরের সঙ্গে সমান হওয়া উচিত। ঠিক আছে, প্রোটনের ভরের সঙ্গে সমান হওয়া উচিত। তাহলে কি বললাম, কি আমাদের যেহেতু এখন অবধি দুটো কণা আবিষ্কার করেছি আমরা, একটা হচ্ছে প্রোটন আর ইলেকট্রন, তাহলে ইলেকট্রনের ভর তো খুবই কম আর প্রোটনের ভর হচ্ছে 1 একক, তাহলে আমরা জানি, তাহলে এখান থেকে আমরা কি বলতে পারছি, কি কোন একটা পরমাণুর ভর তাহলে প্রোটনের ভরের সঙ্গে সমান হওয়া উচিত। কিন্তু প্রকৃতপক্ষে হাইড্রোজেন ব্যতীত, ঠিক আছে, সাধারণ হাইড্রোজেন ব্যতীত, ঠিক আছে, সাধারণ হাইড্রোজেনের পরমাণু ছাড়া, হাইড্রোজেন হলো 1 দেখো, সাধারণ হাইড্রোজেনের ক্ষেত্রে একটাই প্রোটন থাকে এবং ভর সংখ্যা হচ্ছে ওর 1 একক। ঠিক আছে, তাহলে সাধারণ হাইড্রোজেন ব্যতীত অন্য কোনো পরমাণুর ক্ষেত্রে এটা মিল নেই। যেমন আমি তোমাকে একটা एग्जांपल দেখাচ্ছি, হিলিয়াম। হিলিয়াম হচ্ছে 2 হিলিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 2 এবং ভর সংখ্যা হচ্ছে 4, মানে ওর ভর হচ্ছে 4 একক। হিলিয়ামের ভর কত বললাম, হিলিয়াম পরমাণুর ভর হচ্ছে 4 একক। হিলিয়াম পরমাণু ভর সমান হচ্ছে 4 একক। কিন্তু ভেবে দেখো, ওখানে প্রোটন কয়টা আছে, দুটো। তাহলে একটা প্রোটনের ভর যদি 1 একক করে হয়, তাহলে দুটো প্রোটনের ভর কত হবে, 2 একক। স্টুডেন্টস, আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে আমরা একটা एग्जांपल স্বরূপ দেখাতে এসেছি কি, হিলিয়াম দেখো, হিলিয়ামের নিউক্লিয়াসে দুটো প্রোটন থাকে, তাহলে হিলিয়াম পরমাণুর ভর 2 একক হওয়া উচিত ছিল। ঠিক আছে, কিন্তু হিলিয়ামের যে ভর মাপা হয়, মেপে দেখা গেছে ওর ভর হচ্ছে 4 একক। তাহলে অসঙ্গতি দেখা যাচ্ছে। তাহলে এখান থেকে বিজ্ঞানী রাদারফোর্ড এবং অনেক বিজ্ঞানী ফার্স্ট রাদারফোর্ডই লক্ষ্য করেছিল, তাহলে কি পরমাণুর নিউক্লিয়াসে, তাহলে পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ছাড়াও আর একটা ভারী কণা, বা পরমাণুর মধ্যে প্রোটন ছাড়াও একটা ভারী কণা থাকে। ওকে, কি বললাম, পরমাণু নিউক্লিয়াসে প্রোটন ছাড়াও একটা ভারী কণা থাকে। তাহলে পরমাণু, তাহলে বিজ্ঞানী রাদারফোর্ড কি ভাবলো, বিজ্ঞানী রাদারফোর্ড ভাবছে তাহলে পরমাণুর মধ্যে প্রোটন ছাড়াও একটা ভারী কণা এবং নিস্তলিত কণার অস্তিত্ব আছে। ঠিক আছে, কি বললাম, প্রোটন ছাড়াও একটা ভারী কণা এবং নিস্তলিত কণার অস্তিত্ব আছে, যে নিস্তলিত কণাটার নাম হলো, এবং সেটারও চার্জ কেমন, প্রোটনের চার্জের সঙ্গে, মানে প্রোটনের চার্জ বলছি, সরি, চার্জ তো শূন্য, যে কণাটা আবিষ্কার হলো সেটা হচ্ছে চার্জ শূন্য এবং ভর হবে প্রোটনের ভরের মতো 1 একক করে। ঠিক আছে, তাহলে সেটা বিজ্ঞানী শ্যাডউইক এই কণাটার নাম দিয়েছিল, যে কণাটা এখন আবিষ্কার করলো বা কল্পনা করলো, ওই কণাটার নাম বিজ্ঞানী শ্যাডউইক নাম দিয়েছিল কি, নিউটন নাম দিয়েছিল শ্যাডউইক।
বিজ্ঞানী শ্যাডউইক বা চ্যাডউইক সেই কণাটার নাম দিয়েছে নিউট্রন। তো তার আগে বিজ্ঞানী শ্যাডউইক একটা পরীক্ষা করেছিল, ঠিক আছে, একটা পরীক্ষা করেছিল। পরীক্ষাটা কেমন করেছিল সেটা আমরা একটু জেনে নিই। বিজ্ঞানী শ্যাডউইক বা চ্যাডউইক বলছে, চ্যাডউইক একটা পরীক্ষা করেছিল কিভাবে, কি বেরিলিয়াম ধাতুর উপর, কোন ধাতু বললাম, বেরিলিয়াম, বেরিলিয়াম ধাতুর উপরে ও কি ফেলেছিল, বেরিলিয়াম ধাতুর উপরে ও আলফা কণা, ঠিক আছে, পোলোনিয়াম থেকে নির্গত আলফা কণা ফেললো, আলফা কণা নিক্ষেপ করলো, মানে বেরিলিয়াম ধাতুর উপরে ও নিক্ষেপ করছে কি, নিক্ষেপ করছে আলফা কণাকে, নিক্ষেপ করছে বেরিলিয়াম ধাতুর উপরে আলফা কণাকে, পোলোনিয়াম থেকে নির্গত আলফা কণাকে নিক্ষেপ করছে। তাহলে ও দেখতে পেল পরমাণু থেকে এক প্রকার নতুন রশ্মি নির্গত হচ্ছে। এই বেরিলিয়াম পরমাণু থেকে কি নিঃসৃত হচ্ছে, এক প্রকার নতুন রশ্মি নির্গত হচ্ছে। এই রশ্মিটা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। তাহলে যেহেতু কণাটা বা রশ্মিটা তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না, তার জন্য এটা কি নিস্তড়িৎ, ঠিক আছে, তার জন্য এটা হচ্ছে নিস্তড়িৎ, ঠিক আছে। তার জন্যই ওই নিস্তড়িৎ কণাটার নাম দেওয়া হলো, বিজ্ঞানী শ্যাডউইক যেহেতু ফার্স্টে পরীক্ষা করে দেখেছিল তার জন্য নাম দিল নিউট্রন। ওকে, তাহলে শ্যাডউইক কি পরীক্ষা করলো, কি বেরিলিয়াম ধাতুর উপর কি ফেললো, আলফা কণা ফেললো, পোলোনিয়াম থেকে নির্গত আলফা কণাকে ফেললো, কারণ পোলোনিয়াম হচ্ছে একটা তেজস্ক্রিয় পদার্থ। তাহলে ওখানে আলফা কণাকে ফেললো, আলফা কণাকে ফেলার ফলে বেরিলিয়াম থেকে কি নির্গত হলো বলতো, একটা নতুন রশ্মি নির্গত হলো, যে রশ্মিগুলো তড়িৎ ক্ষেত্র বা চৌম্বক ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয় না। ওকে, তাহলে সেটার নাম দেওয়া হলো নিউট্রন। তাহলে এখন আমরা চলে আসব কি, আমরা জেনে গেছি অলরেডি কি প্রোটন হচ্ছে ধনাত্মক, ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত, আর নিউট্রন হচ্ছে নিস্তড়িৎ। ওকে, এখন আমরা জানবো কি পরমাণু গঠন সম্বন্ধীয় কোড রাদারফোর্ডের মডেল, এটা সম্পর্কে জানবো আমরা, ঠিক আছে। তাহলে এখানে কয়েকটা আমরা সংজ্ঞা জানবো, সংজ্ঞা কবি কয়েকটা জিনিস জানবো। ফার্স্টে আমরা জানবো এই, আমরা তো একটা জেনে গেছি পরমাণু দুটো অংশ, একটা হচ্ছে পরমাণু কেন্দ্রক বা নিউক্লিয়াস, আর একটা হচ্ছে ইলেকট্রনীয় মহল বা ইলেকট্রন অঞ্চল। তাহলে দেখো ফার্স্টে কোশ্চেন করবে নিউক্লিয়াস কাকে বলে, নিউক্লিয়াস কাকে বলে। তাহলে নিউক্লিয়াস কাকে বলে বলতে হবে কি, পরমাণু কেন্দ্রে যে ছোট্ট একটা অংশ থাকে যেখানে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান জমা থাকে সেটাকে বলা হয় পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াস, ঠিক আছে। তারপরে দেখো নিউক্লিয়াসের মধ্যে এখন জানলাম কয়টা কণা থাকে, দুটো কণা থাকে। নিউক্লিয়াসের মধ্যে দুটো কণা থাকে, একটা হচ্ছে প্রোটন থাকে, প্রোটন, আর একটা থাকে নিউট্রন। তাহলে দুটো কণা থাকে বা দু প্রকারের কণা থাকে নিউক্লিয়াসের মধ্যে, দু প্রকারের কণা থাকে, একটা হচ্ছে প্রোটন কণা আর একটা হচ্ছে নিউট্রন কণা। তাহলে প্রোটন আর নিউট্রন গুলোকে একত্রে কি বলা হয়, নিউক্লিয়ন বলা হয়। প্রোটন আর নিউট্রনকে একত্রে বলা হয় নিউক্লিয়ন। তাহলে নিউক্লিয়ন গুলোর অবস্থান কোথায় বলো তো ডিয়ার স্টুডেন্টস, নিউক্লিয়ন গুলোর অবস্থান কোথায়, পরমাণু নিউক্লিয়াসের মধ্যে। ওকে, নিউক্লিয়ন গুলো থাকে। তাহলে চলে আসো একটা পরমাণু ভর, তাহলে কি হবে, তাহলে পরমাণু ভর কার সঙ্গে সমান হবে, দেখো ইলেকট্রনের ভর যেহেতু নগণ্য তার জন্য পরমাণু ভর সমান হবে প্রোটনের ভর প্লাস ইলেকট্রনের ভরের যোগফল হবে। কি কি বললাম, প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভরের যোগফল হবে, নিউট্রন। তাহলে চলে আসো পরমাণু ভর, তাহলে কি হবে, পরমাণু ভর হবে প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভরের সমষ্টি, ঠিক আছে। তাহলে যেহেতু পরমাণুর মধ্যে তিনটা কণা থাকে ঠিকই, প্রোটন থাকে, ইলেকট্রন থাকে আর নিউট্রন থাকে, এর মধ্যে যেহেতু ইলেকট্রন খুবই ভর কম তার জন্য কোন একটা পরমাণুর ভর হচ্ছে কি কি, তাহলে পরমাণু ভর হবে একটা প্রোটনের মোট ভর প্লাস প্রোটনগুলোর মোট ভর প্লাস নিউট্রনগুলোর মোট ভরের যোগফলটাই হবে পরমাণুটার ভর। ওকে, তাহলে এখন চলে আসো
ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা বলছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যার যোগফলকে বলা হয় তোমার ভর। তাহলে পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে? পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে এটা জানবো এখন। পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক কি? পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে কি পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে সেই সংখ্যাটাকে বলা হয় পরমাণু ক্রমাঙ্ক। তাহলে পরমাণু নিউক্লিয়াসে অবস্থিত মোট প্রোটন সংখ্যাটাই হচ্ছে পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। ওকে, তাহলে এখন পরমাণুর ভর সংখ্যা কাকে বলে? ভর সংখ্যা হচ্ছে নিউক্লিয়াসে উপস্থিত পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত মোট প্রোটন প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে ভর সংখ্যা সমান হবে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এটাকে ভর সংখ্যা বলা হয়, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করব? ভর সংখ্যাকে a দিয়ে প্রকাশ করা হবে। ঠিক আছে, ভর সংখ্যাকে a দিয়ে প্রকাশ করা হবে। তাহলে ভর সংখ্যা a সমান হবে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আবার দেখো পরমাণু নিউক্লিয়াসের মধ্যে যতগুলো প্রোটন থাকে তার চার সাইডে কি হয়, কতগুলো ইলেকট্রন থাকে, তার জন্য তুমি ভর সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যাও বলতে পারো। ওকে, তাহলে ওটা স্থগিত অবস্থায় শুরু হবে। এবার নিউক্লাইড কাকে বলে এই কোশ্চেনটা আমরা জানবো। নিউক্লাইড কাকে বলা হয়? নিউক্লাইড হচ্ছে নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা বিশিষ্ট পরমাণুকে বলা হবে নিউক্লাইড বলা হবে। নির্দিষ্ট পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে নিউক্লাইড বলা হয়। তাহলে নিউক্লাইড কাকে বললাম? নিউক্লাইড কাকে বলা হলো? নির্দিষ্ট প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক এবং নির্দিষ্ট ভর সংখ্যা বিশিষ্ট নিউক্লিয়াসকে বলা হয় নিউক্লাইড। এটাকে জেড এক্স নিচে জেড উপরে এ দিয়ে প্রকাশ করা হয়। এখানে জেড সমান হচ্ছে তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক। জেড সমান কি বললাম? প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে জেড, আর এটা হচ্ছে তোমার ভর সংখ্যা। ওকে, আর এক্সটা হচ্ছে নিউক্লিয়াসটা, পরমাণু নিউক্লিয়াস। তাহলে কোন একটা মৌলের চিহ্ন বলতে পারো? তাহলে এক্স হচ্ছে মৌলের চিহ্নটা, ঠিক আছে, মৌলের চিহ্নটা হচ্ছে এক্স, জেডটা হচ্ছে তোমার প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক, ঠিক আছে, আর এটা হচ্ছে তোমার ভর সংখ্যা। একটা জিনিস মনে রাখবে কি, তুমি প্রোটন সংখ্যাটাকে সব সময় এই আমার এটা লেফট সাইড, তাহলে লেফট সাইডে রাখতে হবে। প্রোটন সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্কটাকে জেডটাকে লেফট সাইডে রাখা হয়, আর ভর সংখ্যাটাকে তুমি এভাবেও লিখতে পারো x z a, এটাও লেখা যাবে, এই কম্বিনেশনেও লেখা যাবে, এই কম্বিনেশনে ওটাকে লিখতে পারবে। ঠিক আছে, এভাবে লেখা যাবে, কিন্তু তুমি কখনোই এটা লিখতে পারবে না x z a, এটা লিখতে পারবে না, কারণ পরমাণু ক্রমাঙ্ককে সব সময় তোমার এই বামে লেখা হয়। ঠিক আছে, বাম দিকে লেখা হবে, মানে এই দিকটাই লেখা হবে। বুঝতে পেরেছো? তাহলে পরমাণু ক্রমাঙ্ককে এটা কখনো লেখা হয় না, ঠিক আছে, এটা ভুল লেখা। তাহলে এভাবে লিখতে হবে অথবা এটা লিখতে হবে। তাহলে ডিয়ার বাচ্চো, এখন একটা एग्जांपल দিয়ে লিখি। যেমন আমরা কার্বনের একটা সুপরিচিত আইসোটোপ হচ্ছে কার্বন 6-12। তাহলে এখানে 6 লিখলাম মানে কি, প্রোটন সংখ্যা হচ্ছে 6 মানে হচ্ছে প্রোটন সংখ্যা 6, আর 12টা হচ্ছে ভর সংখ্যা। তাহলে এই 6-12 নিউক্লাইডটাই, ঠিক আছে, প্রোটন কটা ইলেকট্রন কটা, ঠিক আছে, ইলেকট্রন কটা নিউট্রন কটা, এটা আমরা জানবো। তাহলে বলো প্রোটন কটা? 6টা, 6টি প্রোটন, কারণ পারমাণবিক সংখ্যাটাই হচ্ছে প্রোটন সংখ্যা।
আর যতগুলো প্রোটন থাকবে ততগুলোই কি থাকে, ইলেকট্রন থাকে, তাহলে ইলেকট্রন হবে 6টা। এবং দেখো ভর সংখ্যা কত আছে, 12 আছে, ভর সংখ্যা কত আছে 12, তাহলে ভর সংখ্যা সমান কি প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান কি ভর সংখ্যা, ঠিক আছে। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা সমান হচ্ছে ভর সংখ্যা, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে ভর সংখ্যা মাইনাস প্রোটন সংখ্যা, তাহলে 12 মাইনাস কি প্রোটন 6টি, তাহলে নিউট্রন হবে 6টি। ওকে, তাহলে এইভাবে তোমরা বিভিন্ন পরমাণুগুলো নিউক্লিয়াস নিবে, নিউক্লিয়াস নিয়ে বা নিউক্লাইডগুলো নিয়ে তুমি প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন সংখ্যাগুলো বের করবে। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকে আমাদের এইটুকুই থাকবে। তোমরা একটা কাজ করবে, যতগুলো আমরা আমি পড়ালাম সেটা ভালোভাবে দেখবে, আর তোমরা ভালোভাবে পড়বে, যেখানে অসুবিধা হবে সেটা আমাকে বলবে। ওকে, আর তোমরা সাবস্ক্রাইব করবে চ্যানেল, আর পাশে বেল আইকনটাকে খুবই জলদি ক্লিক করবে, আর ভালো লাগলে লাইক করবে। ওকে, আর নিচে কমেন্ট করবে। ওকে, কেমন হলো, এর থেকে আমরা ইমপ্রুভ করতে পারবো কিনা সেটা একটু জানাবে। ওকে, তাহলে ঠিক আছে, বাই, ভালো থেকো।